So I think we are live now, ভাইয়া। So hello everyone, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবিদুদ্দিন নাহিয়ান, বিজ্ঞান মনার বিজ্ঞান আড্ডার অ্যানাদার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে রয়েছে আব্দুর রাকিব ভাইয়া, প্রোগ্রামিং এর সিইও। আজকে আমরা আব্দুর রাকিব ভাইয়ের সাথে তার টেক এন্টারপ্রেনারশিপের জার্নিটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। সো ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে। তোমাদের কি অবস্থা? এই তো ভাইয়া আমরাও বেশ ভালো একটা সময় পার করতেছি। আজকে বিজ্ঞান মহাতে এসে আপনার কেমন লাগতেছে? না, আমি তো ওই যে লাইভ শুরু হওয়ার আগে তোমাদের কাছ থেকে শুনতেছিলাম এবং তোমরা কোনো ফান্ডিং ছাড়া নিজেদের গরজে এই সমস্ত কাজকাম করতেছো, এটা তো খুবই অ্যাপ্রিসিয়েটেবল বিষয় আর কি, খুবই ভালো বিষয়। শুনে খুবই ভালো লাগলো। আশা করি তোমাদের ধৈর্য আরো বেশি দিন সময় পর্যন্ত থাকুক, যাতে এটা লম্বা সময় কন্টিনিউ করতে পারো। কিছুদিন পরে যদি আবার ধৈর্য চলে যায় তখন হয়তো এটা ভালো লাগবে না। ন্যাচারালি না, যে কোনো জিনিস থেকেই মানুষজন ধরো দুইটা জিনিস এক্সপেক্ট করে, আইদার সেখান থেকে কোনো একটা সম্মান অথবা সেখান থেকে টাকা পয়সা। এখন একটা ভালো কাজ করতেছো, সেটার জন্য অনেক মানুষজন অ্যাপ্রিসিয়েট করতেছে, বাট এট সাম পয়েন্ট যদি মনে হয় যে না, এখান থেকে তো কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট এরকম নাই, তো তখন হয়তো বা ইচ্ছা নাও থাকতে পারে। তো ওই সিচুয়েশন যাতে না আসে, এই দোয়া থাকলো আর কি তোমাদের জন্য। হ্যাঁ ভাইয়া, অবশ্যই দোয়া করবেন। বিজ্ঞান মনা কিন্তু অলরেডি ৪টা বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে চিটং এ। হ্যাঁ, ইন ফিউচার হয়তো আমরা পুরো বাংলাদেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই। সো ভাইয়া, আপনি প্রোগ্রামিং এর সিইও, আপনি নিশ্চয়ই একজন কোডার। সো আপনার হুম। প্রোগ্রামিং শেখার জার্নিটা কিভাবে শুরু হয়? এটার পেছনের স্টোরিটা কি ছিল আসলে? মানে প্রোগ্রামিং শেখার পিছনে স্টোরি কি ছিল? ইয়েস ভাইয়া। প্রোগ্রামিং শেখার পিছনে ওরকম ধরো সিরিয়াস কোনো চিন্তা ভাবনা ছিল না। ইভেন আমি প্ল্যান করে আসলে শিখি নাই। তখন মোস্ট লাইকলি আমি ক্লাস 9 অথবা 10 এর দিকে পড়ি। মোস্ট লাইকলি ক্লাস 9 এই হইতে পারে আরকি। তো এমনিতে আমি হাই স্কুল লাইফে প্রচুর আ মোবাইল, তারপরে কম্পিউটার এই টাইপের টেকনোলজি মাত্র তখন আসা শুরু করছে বাংলাদেশে। তো ওগুলা নিয়ে আমার প্রচুর ইন্টারেস্ট ছিল। প্রচুর জিনিসপত্র ঘাটাঘাটি করা হইতো। ইভেন আমি একটা সময় প্রচুর গান-টান শুনতাম। তো এই আ গান ডাউনলোড করার জন্যই আল্টিমেটলি বলতে পারো যে ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়া, বা আমার বাসায় ওরকম পিসি বা কম্পিউটার কোনো কিছুই ছিল না। আমি যেটা হইতো যে সপ্তাহে মাঝে মধ্যে এক সপ্তাহেই হয়তোবা ১-২ বার মেক্সিমাম সাইবার ক্যাফেতে যাওয়ার সুযোগ হইতো। তো ওই সাইবার ক্যাফে যেয়ে আমি ধরো গান ডাউনলোড করতাম। অ্যান্ড দেন তোমার যদি কিছুটা সময় ফাঁকা থাকে ওই সময়টাতে দেখা যেত যে একটু কোড ব্লকস নামাইতাম, ওইটা দিয়ে একটু কোডিং বা এই টাইপের জিনিসপত্র। আচ্ছা, এইটার আগে আরেকটু বিষয় আছে। বিষয়টা হচ্ছে শুরুতে আসলে কোড ব্লকস বা কোডিং এই টাইপের জিনিসপত্র কোনো কিছুর মধ্যেই ছিলাম না। এমনি টেকনোলজি ঘাটাঘাটি করতাম, বাট এই রকমারি যখন প্রথম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বই ডেলিভারি করা স্টার্ট করে, আমি তখন যশোরে থাকতাম। তো প্রথম রকমারি লঞ্চ করছে, ওইটা আমি সামহাও সম্ভবত প্রথম আলো নিউজ আর সামথিং কোনো জায়গা থেকে দেখছিলাম যে রকমারি নামে একটা জিনিস আসছে। ওইটা দেখে আমার ধরো একটা খুব কিউরিওসিটি ছিল যে একটা বই অর্ডার করব, সেই বই আবার ঢাকা থেকে যশোর পর্যন্ত আসবে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। আমি আবার হাই স্কুল লাইফে প্রচুর বই টই পড়তাম। তো বই পড়তে আমার খুবই খুবই মজা লাগতো। তো আমি রকমারির ওয়েবসাইটে ঢুকে একটা বই অর্ডার করছিলাম, এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেই বইটা প্রোগ্রামিং এর বই ছিল। এটা সুবিন ভাইয়ের একটা বই ছিল, যেটা এসো সি শিখি নামে একটা বই। এটা মানে এখনো এই বইটা আছে, কিন্তু ডিফারেন্ট মড়কে এবং ডিফারেন্ট নামে, কম্পিউটার প্রোগ্রামিং নাম সম্ভবত এখন। তো ওই বইটা যখন আমি অর্ডার করলাম, আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না যে আসলে প্রোগ্রামিং কি, এটাতে কি করা যায়, আসলে এর আগামাথা কোন জায়গাতে কি অবস্থা। তো ফাইনালি আমি ওই যেটা হলো যে বইটা আসলো, বইটা আসার পরে ওটা দেখে খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কাইন্ড অফ বলতে পারো যে একটু মজাই লাগছে যে জিনিসটা তো বেশ ভালো জিনিস, যে আমি যে কম্পিউটারটা চালাই সেই কম্পিউটারের ভিতরে আমি কোনটা প্রোগ্রাম লিখতে পারবো, যে প্রোগ্রাম দিয়ে আমি আমার মন মতো করে কম্পিউটারে কোনো একটা কাজ করতে পারবো। ওই জিনিসটা আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লাগছিল, এবং কাইন্ড অফ বলতে পারো যে মজা করেই ওটা শেখা স্টার্ট করছিলাম। কিন্তু ওইরকম সিরিয়াস চিন্তা ভাবনা ছিল না যে এটা দিয়ে পরবর্তীতে চাকরি বাকরি করবো, ব্যবসা করবো, ওগুলা কোনো কিছু মাথায় ছিল না। এটা জাস্ট একটা ফান টুল হিসেবে ছিল। আমার ডিফারেন্ট জিনিসপত্র হওয়ার ইচ্ছা ছিল, ধরো আমার মিলিটারিতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি ওইটা প্রপারলি কাজ করে না। বাট প্রোগ্রামিং এর জিনিসটা ধরো আমার ওইটা থাকে না যে শখ করে করতাম আর কি। তো ওই শখ করে করতে করতে ধরো একটা সময় পরে ভালো লাগা কাজ করছে, এন্ড দেন আস্তে আস্তে এটার পিছনে ধরো চাকরি বাকরি বা অন্যান্য জিনিসপত্র শুরু হয়েছে। তো এইভাবে আসলে প্রোগ্রামিং এর সাথে যাত্রা শুরু বলা যেতে পারে। তো সেটা ভাইয়া, ধরো আপনার ১৫ বছর আপনার আগের। স্টোরির সাথে আমার কিছুটা মিল আছে। আমিও তামিম সাহেব, সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগ্রামিং যে বইটা আপনার কথা আপনি এখন বললেন, ওটা দিয়ে শুরু করছিলাম 2019 সালে। অ্যান্ড
আমি সি মোটামুটি পারি, পাইথনও শিখতেছি। আর আমারও একটা টাইমে নেভিতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। বাহ, চমৎকার। তো হয়তো এখন আমি বিজ্ঞান মহা নিয়ে কাজ করতেছি। তো আচ্ছা। হ্যাঁ, প্রোগ্রামিং হিরো সিইও হওয়ার আগে আপনার বেশ সুন্দর একটা জার্নি ছিল। আমরা হুম। অনেকেই জানি, অনেকে হয়তো জানি না। তো সেটা কি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করা যায়? এটা ধরো আহ, লম্বা কাহিনী, বাট লম্বা কাহিনী সামারাইজেশন আমার এমনিতে লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে আছে, বাট আমি শর্টকাটে যদি বলি, আমি বেসিক্যালি ওই প্রোগ্রামিং শেখা শুরু করলাম, কলেজ লাইফেও টুকটাক করতাম। এরপরে যখন ইউনিভার্সিটিতে উঠছি, ইউনিভার্সিটিতে ওঠার পরে ধরো আরো একটু শক্তপোক্ত ভাবে করা স্টার্ট করছিলাম। আপওয়ার্ক, ফাইবারে হালকা পাতলা কাজকাম করতাম, তারপর বিভিন্ন ধরনের খ্যাপের প্রজেক্ট করতাম, বিভিন্ন বড় ভাই পরিচিত লোকজনের প্রজেক্ট ছিল, সেগুলো করে টোরে দিতাম, ওখান থেকে কিছু টাকা পয়সা পাইতাম। তো এই করতে করতে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে মোটামুটি ওই টাইপের চলতেছিল। সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে মনে হচ্ছিল যে আমি আসলে অ্যাকচুয়াল একটা চাকরি বাকরি করতে চাই, কোনো একটা অফিসে যে। ওইটার জন্য আমি ধরো, আমি যেহেতু নটরডেম কলেজে পড়ছি আলহামদুলিল্লাহ, তো ওই এনডিসির আমার যত বড় ভাই বা যারা ছিল, তাদেরকে আমি লিঙ্কডইনে একটু খোঁজা টোজা স্টার্ট করছিলাম যে কে কোন জায়গাটাতে কাজ কাম করে। এন্ড দেন ওখান থেকে আমি মোটামুটি আমার যতটুকু মনে পড়ে প্রায় 15-20 জনকে নক দিছিলাম, যারা এই প্রোগ্রামিং লাইনের বা এই লাইনে কাজ কাম করে। তো আমি তাদেরকে নক টক দিলাম, নক দিয়ে আহ, ওই কথা ছিল একটাই যে ভাই আমি এই কাজকর্ম পারি পাইথন দিয়ে, তখন আমি কাজকাম একটু সিরিয়াস ভাবে করতাম। তো এই জিনিসপত্র পারি, ওয়েব প্রোগ্রামিং এরও কিছু জিনিসপত্র পারতাম। তো আমি কি কোনোভাবে একটা ইন্টার্নশিপ করতে পারি কিনা সামথিং। আর ব্রেন স্টেশন সম্পর্কে আমি কলেজ লাইফ থেকে জানতাম। তো ব্রেন স্টেশন ইট ওয়াজ ক্লোজ টু মাই ভেরি, ইট ওয়াজ ক্লোজ টু মাই হার্ট। সো ব্রেন স্টেশনেও আমি সিমিলার ওয়েতে রাইসুল ভাইকে রিচ আউট করছিলাম। তো ভেরি ফরচুনেট থিং যে আল্লাহর রশের সমতে রাইসুল ভাই ওখানে সামহাও রেসপন্স করছিল। দেন আমি দেখা করলাম, কথাবার্তা বললাম, টুকটাক ভাইয়ের সাথে অন এন্ড অফ কথাবার্তা হইতো। 2-3 মাস পরে যে আমি ভাইকে সম্ভবত বলছিলাম যে আমি তো এখন একটা ইন্টার্নশিপ করতে চাই। দেন ওখান থেকে আমি প্রথমে একটা ছোট একটা প্রজেক্টের মতো একটা কাজ ছিল, সেটা আমি করছিলাম। এর পরবর্তীতে বললাম যে ভাই আমি ফুল টাইম হিসেবে জয়েন করতে চাই। এন্ড দেন তারপরে আবার কিছু প্রসেস প্রসিডিউর ছিল। এটার পরে মোটামুটি প্রথমে শুরুতে আমি 3 মাসের মতো ইন্টার্নশিপের একটা জার্নি ছিল, এরপর আমি ফুল টাইম হয়ে যাই আলহামদুলিল্লাহ। আর তারপরে ধরো ব্রেন স্টেশনে থাকা অবস্থাতে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। তারপরে শেষের যে বছরটা ছিল 2022 সাল, ওই বছরটাতে আমি কাইন্ড অফ ব্রেন স্টেশনের যেই সিএক্স অফিস বলে যে সিইও এবং সিইও, তো তাদের বেশ কিছু স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ছিল, ওগুলো আমি দেখাশোনা করতাম। তো ওইটা কাইন্ড অফ একদম বিজনেস এন্ড অপারেশনাল রোল ছিল। এমনিতে ব্যবসা টবসা বা ব্যবসার সাথে ইনভলভ হওয়ার চিন্তা ভাবনা আমার মোটামুটি কলেজ লাইফে টুকটাক ছিল। ইনফ্যাক্ট ওই সময় আমার একটা প্ল্যান ছিল, আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস রিলেটেড কিছু একটা করব। ব্র্যান্ড স্টেশনের মতো এই যে সার্ভিস কোম্পানি, বিভিন্ন কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করে দিব। আমরা একটা দুটো কাজ নেওয়ারও চেষ্টা করতেছিলাম ক্ষেত্র বিশেষে। তো এরপরে আবার একটা দুটো প্রোডাক্টও বানানোর চেষ্টা করছি, বাট ওইটাও সবকিছু আসলে প্রপারলি ওয়ার্কআউট করে নাই। এরপরে যখন ব্র্যান্ড স্টেশনে ঢুকলাম, ওই সময় আসলে ধরো আহ, আরো একটু শক্তপোক্ত ভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে হয় বা কি কাহিনী এগুলো, বা ব্যবসা বা একটা অর্গানাইজেশন কেমনে চলে সেগুলো সম্পর্কে জানা টানার সুযোগ হলো। ইন বিটুইন ঝঙ্কার ভাইয়ের সাথে 2017 সাল থেকে পরিচয় ছিল। তো ঝঙ্কার ভাইয়ের সাথে অন এন্ড অফ আমার কথাবার্তা হইতো। 2018-তে ঝঙ্কার ভাই যখন প্রোগ্রামিং হিরো প্রথমে স্টার্ট করে, তখন বলছিল যেটা কি এরকম একটা জিনিস স্টার্ট করতেছি, তুমি জয়েন করবা কিনা। তা আমি ব্রেন স্ট্রেসের পাশাপাশি 25 দিনের মতো কাজ করছিলাম। তারপর আমি বললাম যে ভাইয়া এটা আমার জন্য একটু টাফ হয়ে যেতেছে, বেটার হচ্ছে যে আমি আপাতত না। এন্ড দেন আমি ডিসকন্টিনিউ করলাম। পরবর্তীতে 2020-এ আমি যখন রেজিস্ট্রেশনে কাজ করি, ওই সময় আবার আহ, শঙ্কর ভাই প্রোগ্রামিং হিরোর কাইন্ড অফ বাংলাদেশি ভার্সনটা স্টার্ট করলো। তো এটা স্টার্ট করার 1-2 মাস পরে শঙ্কর ভাই আমাকে আবার রিচ আউট করলো, রিচ আউট করে বললো যে রাকিব এরকম বেশ কিছু চ্যালেঞ্জেস হচ্ছে, তো তুমি কিছু জায়গাতে একটু হেল্প করবা কিনা। তো ওইভাবে শুরু হলো 2020 সাল থেকে। এন্ড দেন 2020 সাল থেকে শুরু হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি প্রায় 3.5 বছরের মতো সময় দুইটা জায়গাতেই ফুল টাইম চাকরি করতাম, একটা ব্র্যান্ড স্টেশনে আর একটা প্রোগ্রামিং হিরোতে। এন্ড দেন প্রোগ্রামিং হিরো 2023-এর দিকে মোটামুটি বেশ ভালো রকম বড় হয়ে যায়, তখন অলরেডি আমাদের ফুল টাইম 80 থেকে 85 জনের মতো মানুষ কাজ করে। তো তখন মনে হলো যে না, এখানে ফুল টাইম জয়েন করা দরকার, সিরিয়াস একটু সময় টময় দিতে হবে। তো এর পরবর্তীতে যাই হোক আলহামদুলিল্লাহ জয়েন করলাম। এন্ড দেন এই এখন মোটামুটি ধরো প্রোগ্রামিং জার্নি চলতেছে। বাট এমন কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছিল না যে ওই যে সিইও হইতে চাই বা এটা সেটা। এগুলোতে ফান্ডামেন্টালি আমার ধরো কোনো একটা বিজনেস যেখানে অনেক মানুষজন একসাথে কাজ কাম করবে, খুবই এক্সাইটিং জিনিসপত্র করব, সেটা মানুষজন ইউজ করবে, ইউজ করে ধরো খুব ভালো লাগবে তাদের,
একটা হ্যাপিনেস তৈরি হবে। এইটা আমাকে ধরো অনেক আগে থেকে খুবই হাইলি এক্সাইটেড করছে আর কি। ধরো আমি ইভেন ব্রেনস্টর্মিং যখন বিভিন্ন প্রজেক্ট করতাম, ওই প্রজেক্টটা যখন করতাম তখন আমার খুবই এক্সাইটেড ফিল হতো। আমার মনে হতো যে এই প্রজেক্টটা হয়তো বা আমার নিজেরই, এই কোম্পানিটা আমি হয়তো বা আমার মতো করে চিন্তা করতেছি বা ওই টাইপের। তো এই এই জায়গা থেকে আসলে এই জিনিসপত্রের ভিতরে ঢোকা, এটা মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করতেছি এটাই। সো ভাই আপনার অনেক লম্বা একটা সময় কর্পোরেট সেক্টরে ছিল। এই কর্পোরেট সেক্টরে আপনি কি কাউকে নিজে আইডল মনে করেন? আইডল আমার লাইফের গুরু আসলে রাইসুল ভাই। রাইসুল ভাই হচ্ছে ব্রেন স্টেশনের সিইও ফাউন্ডার। রাইসুল ভাইকে চিনি আমি কলেজ লাইফ থেকে। তো রাইসুল ভাইকে কলেজ লাইফ থেকে চিনি এখন। রাইসুল ভাইয়ের সাথে আমার কাইন্ড অফ বলতে পারো যে আহ, মানে আমার যত চিন্তা ভাবনা বা আমার যত জ্ঞান গরিমা যাই বলি, যে ওয়েতে কথা বলি বা যেটাই, এইটার অলমোস্ট পুরাটাই ওনার দ্বারা ইনফ্লুয়েন্সড। আল্লাহর অশেষ রহমতের সাথে আমার পরিচিতি হয়েছে। 5 বছর ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। ইভেন এখন পর্যন্ত প্রত্যেক মাসে ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। তো আলটিমেটলি ধরো উনি গুরু। এবং এটা ছাড়াও আমার আরো কিছু মানুষজন আছে যাদের কাছ থেকে বিভিন্ন সময় নলেজ নেওয়ার চেষ্টা করি, জ্ঞান নেওয়ার চেষ্টা করি। যেমন ক্ষেত্র বিশেষে সোহাগ ভাই আছে, মাহমুদুল হাসান সোহাগ ভাইকে হয়তো বা তোমরা চিনো। সোহাগ হ্যাঁ, ভাইয়ের কাছ অবশ্যই। থেকে চেষ্টা করি। তারপরে হচ্ছে তোমার আসিফ ভাই আছে একজন, উনি টেকনোলজি কমিউনিটিতে খুবই নলেজেবল পারসন, ওনার কাছ থেকে অনেক সময় জ্ঞান নেই। তো এরকম আসলে আরো 2-3 জন আছে, সবার নাম হয়তো বা বলে শেষ করা ডিফিকাল্ট হবে, বাট এরকম বেশ কিছু মানুষজন আছে যাদের হেল্প। এবং এটা ছাড়াও আরো একটা ব্রডার অডিয়েন্স আছে যাদের সবার কাছ থেকে নলেজ বা জ্ঞান নেওয়ার সুযোগ বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ হয়। তো সেটা খুব সিরিয়াস ভাবে আসলে হেল্প করে আর কি, সব মিলে। আচ্ছা ভাইয়া, আপনি মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা বললেন। মাহমুদুল হাসান সোহাগ ভাই কিন্তু আমার নিজেরও আইডল। আমি নিজে ওনাকে আইডলাইজ করি এন্ড ট্রাই করি ওনার মতো লাইফে কিছু একটা করার। সো ভাইয়া, আপনার কোন এক্সপেরিয়েন্স গুলো আপনাকে টেক এন্ড লিডারশিপের প্রতি ইন্টারেস্টেড করে তুলছিল? আহ, আচ্ছা, কোশ্চেনটা আবার যদি একটু বলো। না, আপনি তো অনেক, আপনার স্কুল লাইফে আপনি অনেক রকম এক্সপেরিয়েন্স পেয়েছিলেন, আপনার কলেজ লাইফে আপনি অনেক কিছু, অনেক রকম এক্সপেরিয়েন্স পেয়েছিলেন। সো কোন এক্সপেরিয়েন্স গুলো আপনাকে টেক এন্ড লিডারশিপ এই সেক্টরের প্রতি আগ্রহী করে তুলেছিল? এক্সপিরিয়েন্স না, আমার এমনিতে ছোটবেলা থেকে যেটা হয়তো যে কোনো একটা জিনিস অর্গানাইজ হবে, সেটার মধ্যে আমি একটা গুরু দায়িত্ব পালন করব, এরকম জিনিসপত্র আমার এমনিতে ভালো লাগতো আর কি। ধরো স্কুল লাইফেও কম বেশি যেটা হয়তো যে আমি ওই অ্যানুয়াল স্পোর্টস হইতো, তো ওইটাতে আমি অত বেশি একটা ভালো টালো করতে পারতাম না। কোনো খেলায় কখনো এরকম জিততে টিততে পারিনি, বাট ওই খেলার ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে ধরো আমার খুব মজা লাগতো। তো ক্লাস 10-এ পড়া অবস্থাতে যেহেতু আমরা সিনিয়র ক্লাস ছিলাম মোস্ট, আমাদের অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ ছিল। তো ওখানে আমি দেখা গেছে যে আমার ফ্রেন্ডরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতো। তা আমি ওদের পিছন পিছনে ঘুরে ঘুরে ছোটখাটো কাজ টাজ নেওয়ার চেষ্টা করছি। ওগুলো করতে আমার খুব মজা লাগতো। ইভেন কলেজ আসার পরেও যেটা হইতো যে আমি কয়েকটা ক্লাবের সাথে ইনভলভ ছিলাম। এমন ছিল যে আমি ক্লাবে রেগুলার হয়তো বা মিটিং এ যাইতাম না, কিন্তু ক্লাবের বড় একটা যদি প্রোগ্রাম হয় বা কোনো কিছু হয় তখন আমি আবার ধরো ক্লাবে যাইতাম। কারণ ওই অর্গানাইজ করা বা এই যে সবাই মিলে একটা কাজ করা, এই জিনিসটা আমাকে খুবই খুবই এক্সাইটেড করে সবসময়। ওই জায়গাটা থেকে একটা অর্গানাইজেশন বা একটা বিজনেস তো আলটিমেটলি এইটাই, যে তুমি অনেকগুলো মানুষ মিলে একটা বিগার প্রবলেম সলভ করবে, যেটা কারণে কিছু মানুষের হেল্প হবে, বেনিফিট হবে। তো প্রোগ্রামিং হিরো তো আলটিমেটলি, প্রোগ্রামিং হিরো না, যে কোনো ব্যবসা আসলে ফান্ডামেন্টালি এই ওয়েতেই চলে আর কি। ওই কারণে আমার কাছে মনে হয় যে ওইটা আমাকে ধরো খুব সিরিয়াস ভাবে ইন্টারেস্ট গ্রো করতে হেল্প করছে, যে কোনো কিছুটা অর্গানাইজ করার যে একটা মন মানসিকতা ওইটা। ইভেন আমি কলেজ লাইফের শুরুর দিকে সম্ভবত ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামে একটা সংগঠন আছে, ওদের অল্প কিছু কাজ কাম করতাম। তো মানে এই টাইপের বিভিন্ন ভলেন্টিয়ারি জিনিসপত্র, কোনো জায়গাতে একটা অর্গানাইজ করা, অ্যারেঞ্জমেন্ট করা, এই টাইপের জিনিসপত্র ইন্টারেস্টিং লাগতো আর কি, এটাই। আচ্ছা ভাই, ভাইয়া প্রোগ্রামিং এর সিওও হিসেবে আপনাকে একটা বেশ ব্যস্ত সময় পার করতে হয়। সো এই আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি থাকে, মানে আপনি ডেইলি কি কি করেন? হুম। ডেইলি ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে আসলে উম এটাকে মানে সহজ ভাষায় দুইটা ওইতে ধরো বলা যায়। একটা হইতেছে যে ধরো একটা সিগনিফিকেন্ট টাইম মিটিং মিছিল করতে হয়, আর একটা সময় হচ্ছে নিজে কিছু কাজ কাম করতে হয়, নিজের কিছু পড়াশোনা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। কারণ সবকিছু তো আসলে জানি না বা সবকিছু তো পারি না। তো নিজেকে অনেক কিছু রিসার্চ করে বের করতে হয়। ইউজুয়ালি আমি সকালের টাইমটাতে মিটিং মিছিল কম করার চেষ্টা করি। ওই সময়টাতে দেখা যায় যে বিভিন্ন জিনিসপত্র একটু শেখার চেষ্টা করি। আইদার এটা ইউটিউবের কোনো একটা ভিডিও, কোনো একটা বই বা কোনো একটা পডকাস্ট থেকে,
সো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র। আবার অনেক সময় আমি এখন রিসেন্ট টাইমে জেমিনির সাথে প্রচুর পরিমাণে গল্প করি, বিভিন্ন প্রবলেম নিয়ে ধরো আমি আমার থট প্রসেস শেয়ার করি, জেমিনি কিছু বলে। সো এইভাবে কাইন্ড অফ একটা ডিবেট চলতে থাকে এবং ওটার ভিতর দিয়ে দেখা যায় অনেক সময় অনেক কিছু সলিউশন বের করা যায়। আর এইটা ছাড়া ইন জেনারেল ধরো মাঝে মধ্যে ওই অর্গানাইজেশনাল লেভেলের বিভিন্ন জিনিসপত্র দেখতে হয়। একটা তো আছে যে ফিউচারে আমরা কিভাবে সার্ভাইভ করব, সামনে কি হবে, তারপর এইচআর এর বিভিন্ন পলিসি এন্ড এভরিথিং আছে যে মানুষজন এর পরের রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি হবে, তার ডেজিগনেশন কি হবে, বেতনাদি কি হবে, এই টাইপের জিনিসপত্র ধরো ক্ষেত্র বিশেষে দেখতে হয়। এটা ছাড়াও ধরো আমার এমনিতে পার্সোনাল ইন্টারেস্টের একটা জিনিস আছে যে আমি মানুষজনের সাথে কথাবার্তা বলতে আমার খুবই ভালো লাগে। তো ওই জায়গাটা থেকে দেখা যায় যে আমি বিভিন্ন সময় প্রোগ্রামিং হিরো থেকে যে পডকাস্ট গুলো অ্যারেঞ্জ হয়, তো ওখানে কিছুটা হোস্ট করার চেষ্টা করি। তো এটাই আর কি ওভারঅল। এছাড়া বিশেষ এরকম কোনো কিছু নাই আর কি, মিটিং মিছিল তো ভাইয়া, কাজকাম নেই। এই যে হ্যাঁ, এত বড় একটা টেক প্ল্যাটফর্ম পরিচালনার ক্ষেত্রে আপনি অনেক রকমের চ্যালেঞ্জ ফেস করছেন, আপনি সেগুলোর সাথে কিভাবে ডিল করছেন? চ্যালেঞ্জ আসলে ফেস করছি ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম আল্লাহর অশেষ রহমত যে প্রোগ্রামিং হিরোতে আমাদের টিমটা খুবই খুবই চমৎকার আর কি। তো আমাদের টিম চমৎকার হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে যে প্রোগ্রামিং হিরোতে এমনিতে আমাদের লিডারশিপ টিমে 5 জন কাজ করে, এটা ছাড়াও আমাদের অপারেশনাল টিমে আরো 3-4 জনের মতো আছে। আর এমনিতে প্রোগ্রামিং হিরোর ওভারঅল কালচার এবং সবাই কম বেশি অলমোস্ট বলতে পারো যে নিয়ারলি সবাই বলা যায় আর কি, সবাই ধরো খুবই কোঅপারেটিভ এবং জিনিসপত্রের ব্যাপারে খুবই হেল্প করার চেষ্টা করে। এবং খুবই চমৎকার ভাবে বলতে পারো যে প্রবলেম আসে, চ্যালেঞ্জ আসে, সেগুলো সবাই একসাথে সলভ করার জন্য কাজ করার একটা মন মানসিকতা সবার ভিতরে আছে। তো ওই কারণে যেটা হয় যে প্রবলেম তো আলটিমেটলি আসে, কিন্তু ওইটা খুব সহজভাবে ওই টিমের কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রিজলভ করে ফেলা যায় আলহামদুলিল্লাহ। বাট আদার দেন দ্যাট ওরকম আমার কাছে মনে হয় যে ধরো সিরিয়াস এরকম প্যারা বা ওই টাইপের জিনিসপত্র, মানে প্রবলেম গুলো রিজলভ করার জন্য এটা একটা জিনিস আছে। আর একটা হচ্ছে যে আমি প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা বলি, যেমন রাসুল ভাইয়ের সাথে বলি, সোহাগ ভাইয়ের সাথে বলি, তারপর আমার পার্সোনাল কোচও আছে, তার সাথেও প্রায় সময় কথা বলি। তো বিভিন্ন মানুষজনের কাছ থেকে কথাবার্তা বলে সেগুলো সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। আবার জেমিনি আছে, মানে নানাবিধ জিনিসপত্র আছে, বিভিন্ন বই আছে। তো মানে আলটিমেটলি তুমি যদি চাও সমস্যাটা সমাধান করতে, দেখা যাবে যে সলিউশন নিয়ে অত বেশি এটা প্যারা খাইতে হয় না আরকি। মানে মূল ঘটনাটা হচ্ছে যে তোমার ইনটেনশন এবং তুমি কি পরিমাণ এফোর্ট আল্টিমেটলি দিতে চাও আরকি। ওইটার উপরে সবকিছু আল্টিমেটলি ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া, প্রোগ্রামিং হিরোতে আপনি অনেক রকমের ডিসিশন নিয়ে থাকেন বা ডিসিশন মেকিং এ হেল্প করেন। আপনার কি এমন কোনো ছোট্ট ইনসিডেন্ট আছে যেটা আমাদের প্রোগ্রামিং কমিউনিটিতে একটা বড় বা পজিটিভ ইমপ্যাক্ট ফেলেছিল? একটা জিনিস মানে এটা আমার পার্সোনালি একটা ভালো লাগার জিনিস আছে যে আলহামদুলিল্লাহ এই যে গত 1 থেকে 1.5 বছরের মতো সময় আমরা প্রোগ্রামিং হিরো থেকে যেটা হয়েছে যে প্রায় 100টারও বেশি ক্যাম্পাসে আমরা অফলাইনে গেছি, ইনক্লুডিং তোমার ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটিতেও যাওয়ার সুযোগ হয়েছিল। চিটাগাং ইউনিভার্সিটিতে মোস্ট লাইকলি আমি 2বারের মতো গেছি। তো এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছি, এখানে যে ধরো এমন না যে প্রোগ্রামিং হিরো প্রমোশন করা হয়েছে বা ওই টাইপের জিনিস, রেদার প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, প্রোগ্রামিং করে সামনে ক্যারিয়ারে কি করা যাবে, কি কি অপরচুনিটিস আসলে ওয়েট করতেছে, ওই সমস্ত জিনিসপত্র নিয়ে কাইন্ড অফ অ্যাওয়ারনেস তৈরি করা। তো ওই জিনিসটা কাইন্ড অফ আমাদের পকেটের পয়সা খরচ করে করতে হয়েছে, বাট স্টিল এখনো আমরা প্রায় সময় করি। তো এটা একটা খুবই ভালো লাগার জিনিস বলা যেতে পারে যে আমি যখন বিভিন্ন ক্যাম্পাসে গেছি, ইভেন নাম করা পাবলিক ইউনিভার্সিটিতে যখন গেছি, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্টুডেন্টরা অনেক জিনিসপত্র জানে না বা তাদের ওই বিষয়ে আসলে প্রপার ইনফরমেশনটা নাই যে একটা জায়গা থেকে পড়াশোনা শেষ করে বা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে শেষ করে কোন পর্যন্ত যাওয়া যায়, নন সিএসসি থেকে কি কি ধরনের অপরচুনিটি আছে, বা নন সিএসসি থেকে যদি কেউ প্রোগ্রামিং শিখতে চায় তাহলে সে কিভাবে করতে পারে। তো এটা আমার কাছে মনে হয় যে পার্সোনালি খুবই একটা ভালো লাগার জিনিস হয়েছে। এবং এই প্রসেসের মধ্য দিয়ে রাফলি বলা যায় মিনিমাম 5,000-এর বেশি স্টুডেন্টের সাথে অফলাইনে এই যে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। এবং যখনই আমি কোনো ক্যাম্পাসে গেছি অনেকের সাথে আমি ওয়ান টু ওয়ান কথাবার্তা বলার চেষ্টা করছি, এটার মাধ্যমে অ্যাটলিস্ট ওভারঅল বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে এখন কেমন পড়াশোনা হইতেছে, কিভাবে চলতেছে, কি কাহিনী, ওটা সম্পর্কে কম বেশি একটা জানার বা বোঝার একটা সুযোগ আলটিমেটলি আলহামদুলিল্লাহ হয়েছে। তো এটা বলতে পারো যে এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগার একটা জিনিস। এটা কাইন্ড অফ একটা হ্যাপিনেসেরও বিষয়, এটাই আলটিমেটলি। সো ভাইয়া, আপনারা তো অনেক রকম প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। সো আপনারা যখন কোনো প্রজেক্ট হাতে নেন, সেটাকে কিভাবে আইডিয়া থেকে রিয়েল লাইফ
রিয়েল লাইফ একটা প্রজেক্টে পরিণত করেন, সেখানে আপনি কিভাবে কাজ করেন আর আপনার ফুল টিম কিভাবে কাজ করে সেটার ক্ষেত্রে, সেটা নিয়ে আমাদের সাথে যদি একটু বলা যায়। এমনিতে আমরা যে কোনো সময় ধরো যখন কোনো একটা প্রজেক্টের কথা মাথায় আসে সবার শুরুতে ওইটা নিয়ে ইনিশিয়াল কিছু রিসার্চ করা হয়। রিসার্চের জন্য ধরো ওই যে জেমিনি আছে, ক্লাউড আছে, গুগল তো আছেই, এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট টুলস নিয়ে আসলে ওভারঅল জিনিসটা বোঝা হয়। দেন এটার ভিতরে যে সমস্ত মানুষজন কাজ করবে বা ওই প্রজেক্ট যারা করবে, যে টিম করবে, সেই টিমের যে লিডার আছে তার সাথে একটু বসে ওভারঅল জিনিসটা সম্পর্কে হাই লেভেল একটা ডিসকাশন করা হয়, তাদের ওপিনিয়ন গুলো জানা হয়, তারা আসলে ওভারঅল কি মনে করতেছে, এটা করলে প্রস এন্ড কনস কি হবে, কোনো নেগেটিভ কনসিকুয়েন্সেস আসে কিনা, যদি থাকে সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে হ্যান্ডেল করব। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র সম্পর্কে আগে ইনিশিয়াল একটা রিসার্চ এন্ড স্ট্র্যাটেজি করে সবার শুরুতে আসলে যেটা করার চেষ্টা করি আমরা, যে ওইটা খুব ছোট পরিসরে আগে করা। ফর এক্সাম্পল ধরো আমরা প্রোগ্রামিং হিরো থেকে তুমি হয়তো বা দেখছো যে আমরা ক্যারিয়ার ক্র্যাকার্স নামে একটা পডকাস্ট করি। তো ওই পডকাস্ট তো এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজেদের স্টুডিওতে করি, কিন্তু যখন এটা 2023-এই সম্ভবত, আমরা 23-এর শেষের দিকে এটা আমরা স্টার্ট করছি। তো যখন এই আইডিয়া আমাদের মাথায় আসে, তো শুরুতে আমরা স্টুডিও সেট আপ করিনি, কারণ স্টুডিও সেট আপ করা ইটস এ হিউজ এক্সপেন্স। তো পরবর্তীতে আমরা ভাড়ার স্টুডিওতে গেছি, ওখানে মোটামুটি 6টা এপিসোড আমরা রেকর্ড করে ফেলছি একটানা। কারণ অনেক সময় এটা আমরা শিওর ছিলাম না যে কনসিস্টেন্সি মেনটেন করে আমরা 6টা এপিসোড করতে পারবো কিনা, বা কারণ একটা জিনিস শুরু করলে তো এটা তোমাকে চালাই যেতে হবে কন্টিনিউয়াসলি। তো এর পরবর্তীতে আমরা ধরো ওইটা ওই ভাড়ার স্টুডিওতে করলাম। ভাড়ার স্টুডিওতে করে যখন একটা রিজনেবল আউটপুট আমরা দেখছি যে না এই জিনিসটা তো মানুষজনের এক্সপেকটেশন মিট করতেছে, মানুষজন তো দেখতেছে, এটার ব্যাপারে ইন্টারেস্ট আছে, তখন আমরা আলটিমেটলি আমরা আমাদের নিজেদের স্টুডিও সেট আপ করি 1.5 বছর আগে। এবং আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি আমাদের কন্টিনিউয়াসলি পডকাস্টের এপিসোড যা দিচ্ছে। তো যে কোনো আইডিয়া যখন আমাদের মাথায় আসে, ফার্স্ট থিং ফার্স্ট ওটা নিয়ে আলোচনা করা হয় সবার ভিতরে, এন্ড দেন খুবই ইফেক্টিভ ওয়েতে কম খরচে কিভাবে ওটা ফার্স্ট ভার্সনটা এক্সিকিউট করে দেখা যায়। এক্সিকিউট করে দেখে যদি দেখি যে না এটা কাজ করতেছে, তখন এটার পিছনে আরো লোকবল যোগ করা, আরো রিসোর্স অ্যাড করে এটাকে ধরো একটা অর্কেবল সলিউশনে নিয়ে যাওয়া। ওই ওই ওয়েতে আসলে টু সাম এক্সটেন্ট আমরা সবগুলো জিনিস কাজ করার চেষ্টা করি। ভাইয়া, প্রোগ্রামিং হিরোর এমন কি কোনো ছোট প্রজেক্ট আছে যেটা আনএক্সপেক্টেডলি অনেক বড় হয়ে গেছিল, উম, যেটা আপনার এখন তো খুব ছোট স্কেলে হ্যাঁ, স্টার্ট করছিলেন? এমনিতে আমরা আমাদের প্রোগ্রামিং হিরো থেকে ফাইথন নামে একটা জিনিস আছে। ফাইথন তো কমপ্লিটলি একটা সেপারেট টিম। ফাইথন থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জিনিসপত্র বা কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসপত্র ওইটার মাধ্যমে শেখানো হয়। ওইটা আমরা শুরুতে একদম ছোট পরিসরেই চিন্তা ভাবনা, অত বেশি ওটাতে আমরা ভাবি না যে এটা হয়তো বা এত মানুষের কাজে লাগবে বা এই টাইপের একটা বিষয়। বাট ওভার দ্য টাইম ওই টিমটা বা ওই ওভারঅল যেই বুট ক্যাম্প বা প্রোগ্রাম ওইটা যেটা আছে, ওইটা আলহামদুলিল্লাহ বেশ ভালো, একরকম বলা যায় যে মানুষের কাছে জায়গা করে নিতে পারছে, মানুষজন পছন্দ করছে প্রবলেম সলভিং এর বিষয়টা। এবং ওখানে ধরো প্রত্যেকটা ব্যাচ থেকে মোটামুটি 200-250-র মতো বিভিন্ন প্ল্যাটফর্মে রেটেড কোডার বের হয়। রেটেড কোডার মিনস হইতেছে 2 স্টার 3 স্টার কোডার বা ভালো ভালো আউটপুট করে। ইভেন এই যে লাস্ট টাইম আমাদের না, ন্যাশনালি তো একটা তোমার আইসিপিসির কাইন্ড অফ প্রি আইসিপিসি বা এই টাইপের কোনো একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছে, ওটা তো আমাদের বেশ কিছু স্টুডেন্ট খুবই খুবই ভালো করছে। তো ওইটা আমরা শুরুতে আসলে ভাবিনি যে এটা এত বড় ভাবে আসলে ইম্প্যাক্ট তৈরি করতে পারবে, বাট আলহামদুলিল্লাহ ওইটা খুব রিজনেবল ভাবে, খুব চমৎকার ভাবে করছে আর কি সব মিলে। ভাইয়া, প্রোগ্রামিং হিরোর একটা মিশন আছে, আমরা জানি যে তারা 10K জব প্লেসমেন্ট করতে চায় 2030-এর মধ্যে। অলরেডি 5K গ্লোবাল জব প্লেসমেন্ট ডান আপনাদের। সো যে আপনাদের নেক্সট মিশন 2030-এর মধ্যে, ওটা এক্সিকিউট করতে আপনারা কি কি প্ল্যান নিচ্ছেন, সেটা কি আমাদের সাথে একটু শেয়ার করা যায়? এটা মানে এটার জন্য ধরো বিশেষ এরকম কোনো স্ট্র্যাটেজি বা প্ল্যান পরিকল্পনা কোনো কিছু নাই। মানে মূল জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে বাংলাদেশে আলটিমেটলি কি হয়, যে ধরো 50,000-এর বেশি স্টুডেন্ট আছে যারা প্রত্যেক বছর কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে। এখন আহ, এই যারা পড়াশোনা করতেছে তারা সবাই আসলে রাইট চাকরি বাকরি পাইতেছে না, বা সঠিক সময়ে চাকরি বাকরিটা পাচ্ছে না। তো ওই জায়গাটা থেকে বেসিক্যালি আমাদের মাথার ভিতরে আসে যে মানুষজন যাতে অ্যাটলিস্ট একটা জব বা ইন্টার্ন করতে পারে। জব বা ইন্টার্ন করলে তার চোখ কান খুলে সে পুরো পৃথিবী সম্পর্কে জানতে পারে, এন্ড দেন পরবর্তীতে সে কিন্তু একটা ভালো জায়গা পর্যন্ত আলটিমেটলি যাওয়া সম্ভব।
এবং কেউ চাকরি বাকরি শুরু করে, মেজরিটি মানুষজনই কিন্তু চাকরি বাকরি শুরু করে প্রথম বছরে একদম সাইন করে ফেলে বা এই করে ফেলে, বিষয়টা কিন্তু ওরকম না। আস্তে ধীরে চলতে চলতে দেখা যায় যে 2-3 বছর প্রথমে হয়তো বা একটু স্ট্রাগলিং পিরিয়ড থাকে, আর আস্তে ধীরে সে সামনের দিকে অনেক ক্ষেত্রে আগায় যায়। তো মূল ঘটনাটা আসলে যে জায়গাটাতে যে আমরা দেখলাম যে বছরে আলহামদুলিল্লাহ এখন আমরা প্রায় 1400 মানুষ জব বা ইন্টার্ন এনশিওর করতে পারি আলহামদুলিল্লাহ। এখন ওই জিনিসটাকে 2030-এর ভিতরে আমরা বছরে 10,000-এর জায়গাটাতে আসলে নিয়ে যেতে চাই, এবং এটা ধরো 50,000 মানুষ যেহেতু কম্পিউটার সায়েন্সে পয়সা দিয়ে পড়াশোনা করে, তো এতে সবারই তো আলটিমেটলি চাকরি বাকরি লাগবে। তো সেখানে আমরা যদি 10,000 মানুষের দায়িত্ব হাতে নেই, এটা তো ধরো খুব বেশি একটা বড় নাম্বার না। যদি এরকম হতো যে 1 লাখ মানুষের করতে চাই, তাহলে এটা ধরো আনরিয়ালিস্টিক একটা জিনিস মনে হতো। বাট 10,000 আমাদের কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা করতে পারবো আর কি। মানে ডুয়েবল একটা জিনিস, এবং ওইটার জন্য আলটিমেটলি আমরা আমাদের টিমটাকে প্রিপেয়ার করতেছি। টিম প্রিপেয়ার করা মিনস হতেছে ধরো চাকরি বাকরির রিকোয়ারমেন্ট কন্টিনিউয়াসলি টেকনোলজি ফিল্ডে চেঞ্জ হতে থাকে। তো ওইটার জন্য আমাদের স্টুডেন্টদেরকে একটা রকম ভাবে প্রিপেয়ার করা, আবার যারা আমাদের টিম মেম্বার আছে তাদেরকেও রেডি করা, যাতে কোম্পানিগুলোকে তারা কনভিন্স করতে পারে, রাইট ওয়েতে কমিউনিকেশন করে স্টুডেন্টদেরকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে। সো এই বোথ ওয়েতে আসলে চিন্তা ভাবনা করে আমরা কাজ কাম শুরু করা হয়েছে। ইভেন ইন্টারনালি আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভও নেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আমাদের টিম মেম্বাররা আরো বেটার কমিউনিকেট করতে পারে, বেটার কোম্পানিতে রিচ আউট করতে পারে, দেশের বাইরের কোম্পানিগুলো যারা রিমোট হায়ার করে তাদের সাথে কানেক্ট হতে পারে। কারণ সব মানুষ তো আসলে বাংলাদেশে চাকরি বাকরি পাবে না। তো বাংলাদেশের বাইরেও তো আমাদেরকে জব বা ইন্টার্নশিপ এনশিওর করার চেষ্টা করতে হবে, তো ওই জায়গাটাতেও যাতে আমরা কন্ট্রিবিউট করতে পারি। সো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই করা হচ্ছে, আর বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি অবস্থা হয়। ইনশাল্লাহ 2030-এর আগেই আমরা কিছুটা বুঝতে পারবো যে আমরা রাইট ট্র্যাকে আছি নাকি নাই। তো দেখা যাক কি অবস্থা হয়। ভাইয়া, বাংলাদেশে আমরা অনেক কিছু দেখতে পারি যে অনেকগুলো স্টার্ট আপ ইনিশিয়াল স্টেজেই ফেল করে, এর রিজনটা কি? এটা তো আসলে মানে খুবই বলা মুশকিল। এক একটা কোম্পানি বা এক একটা স্টার্ট আপ ডিফারেন্ট ডিফারেন্ট কারণে ফেল করে। উম, এর ভিতরে আমার কাছে যেটা মনে হয় যে ধরো অধিকাংশ যারা ফাউন্ডার থাকে অনেক ক্ষেত্রে যেটা হয় কি, কিছু আইডিয়া থাকে গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া। গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া মিনস হইতেছে ধরো ফেসবুকের মতো বা গুগলের মতো কোনো একটা সামথিং, যেটা আউট অফ দ্য বক্স একটা জিনিস, যেটা নিয়ে আগে কখনো পৃথিবীতে কেউ হয়তো বা অত সিরিয়াস ভাবে চিন্তা ভাবনা করে না। তো এই টাইপের আইডিয়া গুলোতে দেখা যায় যে যারা ফাউন্ডার থাকে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকলেও অনেক সময় দেখা যায় যে তারা পার পেয়ে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখবা যে অধিকাংশ কোম্পানিগুলো এমন কোন একটা আইডিয়া নিয়ে কাজ করে যেটা নিয়ে আগে ভাগে কম বেশি মানুষজন কাজকাম করছে। একদম কমপ্লিটলি ইউনিক জিনিসপত্র খুবই কম থাকে। ইভেন ইউনিক জিনিসপত্র যদি থাকেও, এজ এ ফাউন্ডার আইডিয়াটা নিয়ে মানুষজন অনেক বেশি এক্সাইটেড থাকে রেদার দ্যান দ্য এক্সিকিউশন। তো এক্সিকিউশনের জায়গাটাতে ধরো ইটস এ ভেরি পেইনফুল থিং। একটা কোম্পানি কেমনে চলে, কোম্পানিতে কাজ কাম কিভাবে হয়, লোকজনের সাথে টিম আকারে কিভাবে কাজ করতে হয়, এই প্রত্যেকটা জিনিস আসলে শেখার একটা বিষয় আছে। তো এই আমার কাছে মনে হয় যে মানুষজন যদি আসলে কোম্পানি খুলতে চায়, চাকরি বাকরি করতে চায়, সে যেই ক্যাটাগরির আসলে কোম্পানি খুলতে চায় ওই ক্যাটাগরির কোন একটা কোম্পানিতে মিনিমাম 2-3 বছর চাকরি বাকরি করা উচিত। ইভেন এন্ট্রি লেভেল পজিশনে করলে আরো বেটার। তাইলে সে নিচের লেভেল থেকে দেখতে পারে যে কোম্পানিগুলোতে কি ধরনের চ্যালেঞ্জেস থাকে, কি ধরনের প্রবলেম থাকে, ওই প্রবলেম গুলো কেমনে রিজলভ করতে হয়, কেমনে ঠিকঠাক করতে হয়। এইটা যখন সে আসলে মোটামুটি সিরিয়াস ভাবে বুঝে যায়, এর পরবর্তীতে যে তার কিন্তু ধরো কোম্পানি যদি খুলে তখন তার লাইফ অনেকখানি ইজিয়ার হয়ে যায়। And এই ঘটনা বাংলাদেশে খুবই রেয়ার কেস দেখা যায়, এবং যারা ধরো আগে থেকে বিভিন্ন জায়গাতে জব করছে তারা যখন কোম্পানি টোম্পানি খুলে সেগুলো সাস্টেইন করার প্রবাবিলিটি অনেকখানি হাই থাকে, এবং যেগুলো এখন পর্যন্ত সাস্টেইন করছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওই কোম্পানিগুলোর ফাউন্ডার যারা ছিল বা ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করছে তারা প্রিভিয়াস কোনো একটা চাকরি বাকরি তাদের এক্সপিরিয়েন্স আছে। তো ন্যাচারালি কঠিন সময়েও তারা খুব ভালো মতো করে সামনে হয়তো বা আগে নিয়ে যেতে পারে। আর নাম্বার টু রিজন ধরো আমি যেটা আমার কাছে মনে হয় যে আমাদের আসলে লজ্জা শরম অনেক বেশি ক্ষেত্র বিশেষে, বা আমাদের ইগো অনেকখানি অনেক ক্ষেত্রে বেশি। তো ইগো বেশি হওয়ার কারণে অনেক সময় হয় কি আমরা মানুষজনের সাথে কথাবার্তা বলি না। আমরা ভাবি যে আমি তো সবকিছু জেনে ফেলছি, আমি তো সব জানি, আমি তো সব পারি। এই টাইপের একটা ভাব অনেক সময় আমাদের ভিতরে চলে আসে। তো এটা যখন চলে আসে তখন মানুষজন আসলে শেখা বন্ধ করে ফেলে। শেখা বন্ধ করে ফেললে তার জন্য সামনে আগানো খুব কঠিন হয়ে যায়। তো মানুষজন যেটা করা দরকার, ফাউন্ডার বা ম্যানেজমেন্টে যারা কাজ কাম করে কন্টিনিউয়াসলি ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি মানুষজনের মিট করা দরকার, তারা কিভাবে কাজ করতেছে তাদের কোম্পানি, এবং মানুষজনের দুয়ারে দুয়ারে যে জ্ঞান অর্জন করা দরকার। তো মানুষজনের দুয়ারে দুয়ারে যে যখন সে জ্ঞান অর্জন করা শুরু করবে তখন তার চোখ কান খুলবে, তার বাইরের পৃথিবীটা দেখার চোখ আরো বেশি কাইন্ড অফ বলতে পারো যে প্রশস্ত হবে, যেটা তাকে আসলে বেটার চিন্তা ভাবনা করতে হেল্প করবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা কোনো একটা পার্সনের সাথে দেখা করব, দেখা করেই মনে হয় আমাকে এমন একটা আইডিয়া দিবে যে আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে।
আসলে তো ধরো এরকম মিরাকেল খুব রেয়ার কেসে হয়, মানে ওরকম হয় না বললেই চলে। সুতরাং তুমি ধরো একটা মানুষের সাথে যাবা, কথাবার্তা বলবা, এই যে ধরো আমার আর তোমার আজকে কনভারসেশন হচ্ছে, আমি তোমার কাছ থেকে কিছু জিনিসপত্র জানলাম, তুমিও কিছু ইনফরমেশন জানছো। সব ইনফরমেশন তো তোমার কাজে লাগবে না ন্যাচারালি। আমার মাথার ভিতরে একটা জিনিস কাজ করলো যে বিজ্ঞান মনো নামে একটা জিনিস আছে, ওরা করতেছে এবং পুরোপুরি ভলেন্টিয়ারি পুরো জিনিসটা করতেছে, এসটিএম নিয়ে কাজ করতেছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র। তুমি আবার আজকে অনেকগুলো জিনিসপত্র সম্পর্কে হয়তো বা শুনলা। সব ইনফরমেশন তোমার কাজে লাগবে না, একটা দুইটা ইনফরমেশন আছে যেটা তোমার হয়তো বা কাজে লাগলেও লাগতে পারে, সেটা আজকে হয়তো বা লাগবে না, 1 বছর 1.5 বছর পর কোনো না কোনো একটা সময় হয়তো বা কাজে লাগতে পারে। কিন্তু তুমি ওপেননেস বা ওপেন হয়ে পুরো জিনিসটা শোনার চেষ্টা করলা, তোমার মনের দরজা ওপেন রাখলা, তুমি চিন্তা করলা যে না দেখি ভাইয়া কি বলে, অবস্থাটা কি, এন্ড দেন দেখা যাবে যে কোনো না কোনো একটা সময় যে ওই জিনিসটা তোমার কাজে লেগে যাইতেছে। এই কারণে আমার সাজেশন হইতেছে যে নাম্বার ওয়ান, যে কোম্পানি বা কোনো একটা স্টার্ট আপ দেওয়ার আগে অবশ্যই অবশ্যই ওই সিমিলার ক্যাটাগরির কোম্পানিতে কিছু এক্সপিরিয়েন্স নিতে পারলে ভালো হয়। আর নাম্বার টু হইতেছে অবশ্যই অবশ্যই যে যদি কেউ হচ্ছে ওই যে জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান চর্চা করার সবচেয়ে ভালো উপায় হইতেছে মানুষজনের দরজায় দরজায় যাইতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে এটা অনেক ক্ষেত্রে ল্যাকিংস থাকে, যেটার কারণে মানুষজন পরবর্তীতে সাফার করে। এটা ছাড়াও ধরো আরো অনেক অনেক হাজার হাজার কারণ আছে। ওই অনেকের ফাইন্যান্স ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারে না, তারপরে ইনভেস্টমেন্ট কেমনে করবে, কিভাবে স্ট্র্যাটেজি করে একটা কোম্পানি টাকা পয়সা ছাড়াও একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, একটা নেটওয়ার্ক কেমন মেনটেন করতে হয়, এটা অনেক ধরনের জিনিসপত্র আছে। অনেক ক্ষেত্রে এগুলো আসলে প্রপার হয়ে ওঠে না। তখন দেখা যায় যে মানুষজন আলটিমেটলি ওইটা একটা সাস্টেনেবল জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় না। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, গ্লোবালেও এই টাইপের প্রবলেম কম বেশি হয়, তবে বাংলাদেশে হয়তো একটু বেশি হয় আর কি। এটাই। আচ্ছা ভাইয়া, সিলিকন ভ্যালি নিয়ে আমরা সবাই কম বেশি জানি। চায়নাতে একটা প্লেস আছে শেনজেন নামের, যেটা 25 বছরের মধ্যে, খুব সম্ভবত 1980-তে চাইনিজ গভর্নমেন্ট সেনজেন নিয়ে কাজ শুরু করে। and সেনজেন এখন বর্তমানে এশিয়ার সিলিকন ভ্যালি তো বলা যায়। বাংলাদেশ কেন এখনো বাংলাদেশে কোনো সিলিকন ভ্যালি গড়ে তুলতে পারেনি, বা সিলিকন ভ্যালির মতো কোনো প্লেস কেন আমাদের নাই? এটা আসলে ধরো অনেক সময় তোমার মনে হতে পারে যে এটা মনে হয় গভর্নমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, বা গভর্নমেন্ট হয়তো বা করে দিচ্ছে না, এই কারণে হচ্ছে না। বাংলাদেশে দেখবো যে অনেকগুলো ডিস্ট্রিক্ট বা ডিভিশনে ওই যে হাইটেক পার্কের মতো একটা জায়গা আছে, যেখানে ধরো বিভিন্ন কোম্পানি বসার কথা বা এই টাইপের জিনিসপত্র। আর মূল সমস্যা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ওগুলা করার জন্য আমাদের মানুষজনের মাইন্ডসেটের অনেকখানি প্রয়োজনীয়তা আছে। তুমি দেখবা যে সেনজেন বা সিলিকন ভ্যালি বলো বা এই টাইপের, এটা গভর্নমেন্ট হয়তো বা কিছুটা হেল্প করছে, ট্রু, বাট ওই জায়গায় মানে এটা আমার বিশ্বাস, এটা অবশ্যই ফ্যাক্ট না, এটা হইতেছে কাইন্ড অফ অ্যাজাম্পশন। তো অ্যাজাম্পশন হইতেছে আমার যেটা মনে হয় যে ভালো ভালো ব্যবসায়ী থাকা দরকার, তারপর ভালো চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতার লোকজন থাকা দরকার। ফর এক্সাম্পল তুমি খেয়াল করে দেখো পাশের দেশ ইন্ডিয়াতেও আমাদের মতো সিমিলার ধরনের ক্রাইসিস আছে, ওদের দেশেও পলিটিক্যাল আনস্টেবিলিটি আছে, ওদের দেশেও ধরো করাপশন এট দ্য পিক মোমেন্ট থাকে। স্টিল যদি তুমি দেখো ওখানে হায়দ্রাবাদ আছে, বেঙ্গালুরু আছে, এই টাইপের অনেকগুলো জায়গা আছে, গুরগাঁও আছে, এখানে ধরো গুগল মাইক্রোসফটের মতো কোম্পানি এসে অফিস সেট আপ করছে, ইভেন টেকনিক্যাল টিমও অনেক ক্ষেত্রে এখানে বসে। তো এখন এটা কি ধরো সরকার এসে করে দিছে, সরকার হয়তো বা কিছুটা পেট্রোনাইজ করছে, বাট ওখানে সার্টেন কিছু মানুষজন ছিল যারা দায়িত্ব নিয়ে পুরো জিনিসটা করার চেষ্টা করছে, এবং অবশ্যই যারা সার্টেন বিজনেসম্যান যারা ওইরকম ভালো রেপুটেশন তৈরি করতে পারছে দেশের ব্যাপারে, যেটার কারণে বাইরের লোকজন ইন্টারেস্টেড ফিল করছে যে না ঠিক আছে এখানে কাজকাম করা যেতে পারে। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় কি যে আহ, একটা কোম্পানি যেটা বড় করা দরকার বা বড় করার জন্য যেই পরিমাণ এনাফ এফোর্ট দেওয়া দরকার, এনাফ নলেজ গেইন করা দরকার, ওই জায়গাটাতে আমাদের ধরো একটু গ্যাপ আছে, ভালো গ্যাপ আছে। তো এটা ধরো পার্সোনাল লিমিটেশন, এটা ধরো সরকার এসে ধরো তোমার মাথার ভিতরে জ্ঞান ঢুকাই দিতে পারবে না। মেজরিটি ক্ষেত্রে যেটা হবে, জ্ঞানটা তোমার নিজেরই চর্চা করতে হবে। আর বড় বড় চিন্তা ভাবনা করার জন্য দেশ বিদেশ যাইতে হবে, সেগুলো সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ওইটা হয়তো বা অনেকের জন্য ফাইন্যান্সিয়ালি একটু লিমিটেশন থাকতে পারে, বাট মেজরিটি মানুষজনের ক্ষেত্রে ওই লিমিটেশন অত বেশি একটা নাই। গেলেই হচ্ছে ধরো জ্ঞান অর্জন করা যায়, জানা যায়, বোঝা যায়। তো ওই জায়গাতে আমাদের কিছু আলসেমি আছে বলা যেতে পারে। আমাদের দেশে মানুষজন, বা আমার কাছে মনে হয় যে ফান্ডামেন্টালি আমরা অল্প জিনিসপত্রতেই খুশি হয়ে যাই। তো তো অল্পতে খুশি হয়ে গেলে তখন বড় জিনিস পাইতে বা বড় জিনিস চাইতে হইলে তো আসলে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়, ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়। ওইটা নিয়ে আমাদের দেখা যায় যে ইন্টারেস্ট কাজ করে না, তখন ন্যাচারালি দেখা যায় যে ওই টাইপের জিনিসপত্র অত বেশি একটা গ্রো করে না। বুঝছো? এই হচ্ছে ওভারঅল ঘটনা। আচ্ছা ভাইয়া, আমাদের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস,
সারেক ভাই একটা কথা বলেছিলেন, বি আ জব ক্রিয়েটর নট আ জব সিকার। কিন্তু আমাদের হুম, দেশে এখনো ভাইয়া দেশ মানুষজন মনে করে জব পাওয়াটা অনেক বড় কিছু, বিজনেস করাটাকে আমরা এখনো ছোট একটা কাজ হিসেবে দেখি। এটার হুম। থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? এই সিস্টেমটা কবে ব্রেক হবে? বা কি এটা তো করা বলা যায় এই মুশকিল। সিস্টেমটা ব্রেক করার মানে জন্য? হ্যাঁ, হ্যাঁ, বুঝিনি। কি করা যায় এই সিস্টেমটা আমরা ব্রেক, কি করলে আমরা এই সিস্টেমটাকে ব্রেক করতে পারবো? এখনো এই আমাদের দেশে মানুষ সিস্টেম এই সিস্টেম ব্রেক করার জন্য আসলে অনেক ভালো ভালো কিছু ব্যবসা তৈরি হইতে হবে, ওইরকম এক্সাম্পল সেট হইতে হবে। তখন মানুষজন ওইটার ব্যাপারে রেসপেক্ট দেওয়া শুরু করবে, ওইটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করবে। এখন পর্যন্ত ওইরকম ধরো অল্প কিছু কোম্পানি আছে যারা ধরো ওইরকম একটা রেপুটেটেড সিচুয়েশনের ভিতরে যাইতে পারছে। রেজিস্ট্রেশন 23, তারপরে তোমার সেলিস, সেফালো, তারপরে হচ্ছে বিজআইটি আছে, এরকম বেশ কিছু আছে। আরো 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 অনেকগুলো কোম্পানি আছে, মানে সবার নাম বলা তো মনেও নাই হতে পারে। তো এই টাইপের কোম্পানিগুলো যখন বড় বড় কোম্পানি হবে, ভালো কাজ কাম হবে, এটা আরো বেশি ম্যাসিভ স্কেলে হওয়া দরকার। আমার কাছে মনে হয় যে এখনো 10-15 বছরের মতো সময় লাগবে। ইন বিটুইন আরো বড় বড় কিছু কোম্পানি আসলে স্টাবলিশড হইতে হবে, তখন মানুষজনের ভিতরে ইয়ে হইতে পারে। আর ওইটা পুরোপুরি আমার কাছে মনে হয় যে পুরোপুরি হওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ জাতিগত ভাবে মানে একদম আমাদের পূর্বপুরুষের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে এই রিজন বা এই দেশের লোকজনের ব্যাপারে ধরো সিরিয়াস ভাবে যে একটা ব্যবসা ট্যাবসা করবে বা সিরিয়াস এটাই, ওইটা কাইন্ড অফ একটু মারা গেছে আর কি। তো এই দেশের লোকজন একটু ধরো আরাম প্রিয় মানুষজন, আমরা ইনক্লুডিং মি, আমারও প্রচুর আরাম পছন্দ। আমরা 3 বেলা ভাত খাইতে চাই, 3 বেলা ভাত খাইলে এমনিতেই শরীর খুবই আরামে আলসেমিতে চলে যায় আর কি। তো এটা নিয়ে ধরো তার পরবর্তীতে তুমি যে সারাদিন অ্যাক্টিভ হয়ে কাজ করবা, 12-14 ঘন্টা কাজ করবা, ওটার এনার্জি তো আসলে থাকে না, বুঝছো? এটা আসলে জিনিসটা খুবই জটিল সমস্যা। আমারও আসলে সঠিক জানা নাই যে এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে। ধরো ব্যবসা মানে আমরা অনেক সময় বুঝি যে বিশাল বড় একটা অফিস হবে, ফাটাফাটি একটা বিষয় হবে, আবার আমার আহ, কিছু অ্যাসিস্ট্যান্ট থাকবে, একটা গাড়ি থাকবে, এই টাইপের। কিন্তু ব্যবসা মানে তো ধরো তুমি একটা মুরগির ফার্ম দিলে সেটাও একটা ব্যবসা, তুমি যদি কৃষি কাজ করো সেটাও একটা ব্যবসা। বাংলাদেশে এরকম অনেক কৃষি কাজ করে বা মাছের কাজ চাষ করে বা মুরগির খামারি আছে যারা কোটি কোটি টাকার মালিক, তারা প্রচুর পরিমাণে টাকা পায়। কিন্তু দেখবে যে ওই এলাকাতে অনেক সময় মানুষজন তাদেরকে সম্মান অত বেশি একটা দেয় না। মানুষ ভাবে যে এই মুরগি, তার ওই লোকটারও তো একটু মন খারাপ হয়। And ব্যবসা মানে তো তুমি যদি মনে করো যে না, ব্যবসা মানে আসলে গুলশান মানে একটা বিশাল বড় বিল্ডিং বসাইতে হবে, একটা অফিস করতে হবে, না এরকম তো কোনো কিছু নাই। তুমি কৃষি পণ্য নিয়েও অনেকে এখন ধরো দেশের বাইরে এক্সপোর্ট করে, জিনিসপত্র পাঠায়, এটি করে। এখান থেকেও ধরো মানুষজন প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করে, দেশে টাকা পয়সা ফরেন কারেন্সি ঢুকে টাকা পয়সা আসে। তো ইভেন ক্ষেত্র বিশেষে আমার যেটা মনে হয় যে টেকনোলজির থেকেও বেশি জিনিসপত্র এই যে এক্সপোর্ট যারা করে বাংলাদেশি পণ্য, তো তারা তো ধরো আরো বেশি টাকা পয়সা ইনকাম করে। বাংলাদেশে ওভারঅল সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা টেকনোলজি ইন্ডাস্ট্রি সব মিলে $600 মিলিয়ন বা আরেকটু বেশির মতো এক্সপোর্ট করে। বাট অন্যান্য আরো অনেক ইন্ডাস্ট্রি আছে যারা ধরো আরো বেশি পরিমাণে করে, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো আরো অনেক বেশি করে। অ্যাট দ্য সেম টাইম ধরো ফিশারিজ আছে, এগ্রিকালচার আছে, এগুলোতে আরো মোটামুটি রিজনেবল আরো বেশি এক্সপোর্ট হয়। কিন্তু তুমি খেয়াল করে দেখবা যে একটা মানুষ যদি বলে যে সে বিশাল বড় একটা মাছের ঘের আছে বা মাছের সে একটা বড় ব্যবসায়ী, মানুষ শুরুতে একটু নাক ছিটকাবে আর কি। সে ভাববে যে হ্যাঁ কি এটা কোনো কাজ হইলো বা এরকম। And এইটা চেঞ্জ যদি না হয় তাহলে তো আসলে মুশকিল আর কি। তো অনেক সময় তুমি দেখবে যে বাংলাদেশে কি হয়, মানুষজন লাখ লাখ টাকা খরচ করে ধরো দেশের বাইরে যায়, এবং দেশের বাইরে যেয়ে ধরো অত ভালো কাজ কাম করে না। কিন্তু সে যদি দেশের বাইরে যাওয়ার আগে পলিটেকনিক বা বিভিন্ন কারিগরি জায়গা থেকে একটু শিক্ষা টিক্ষা নিয়ে একটু ইংরেজিটা মোটামুটি শিখে, ইংরেজি তো আসলে একটা ভাষা, এটা তো রকেট সায়েন্স কোনো কিছু না, এটা প্র্যাকটিসের বিষয়, শেখার বিষয়। 6 মাস 1 বছরের মতো সময় যদি দেয়, তাহলে সে কিন্তু একটা রিজনেবল জায়গা পর্যন্ত চলে যাওয়া সম্ভব। তো এইটা যদি সে ধরো সে যদি করে করে তারপরে যদি একটা দেশে যায়, তখন কিন্তু এমনিতে সে বেশি টাকা ইনকাম করতে পারবে এবং তার একটা সম্মানেরও জায়গা হবে। আবার অনেকে এতটা টাকা পয়সা 10-15 লাখ টাকা খরচ করে দেশের বাইরে না আছে, ওই টাকা দিয়ে সে যদি দেশে ছোটখাটো করে কোনোটা ব্যবসা ট্যাবসা শুরু করতে পারে। ব্যবসাতে আসলে প্যারা, ওখানে যে কি শান্তিতে থাকে, ওখানে যে শান্তিতে থাকে না, ওখানে তো 10-12 ঘন্টা ডিউটি করতে হয়। ওটা কি কষ্টের না? ওইটাও কষ্টের। তো মানুষের ধরো চিন্তা ভাবনা এরকম থাকে, মনে হয় যে না, দূর থেকে মনে হয় বিদেশ যেয়ে কাজ করবো, তো ওইটা তো আসলে মনে হয় একটু আরামে। কিন্তু কষ্ট তো সব জায়গাতেই কষ্ট। বাংলাদেশে একটা প্লেট ধুইতে যেরকম কষ্ট হয়, দেশের বাইরে প্লেট ধুইতে কি আরাম লাগে? দেশের বাইরে প্লেট ধুইতেও সিমিলার কষ্টই হয়। কিন্তু সামহাও ধরো আমাদের মেন্টালি একটা কাজ করে যে না, দেশের বাইরে প্লেট টেলেট ধুইলে মনে হয় এটা একটা সম্মানের বিষয় বা এটা কোনো কাজকে আমি ছোট করে দেখতেছি না। আমি জাস্ট বলতেছি যে পরিশ্রমটা বাংলাদেশে বসে করলেও রিজনেবলি অনেক ক্ষেত্রে ভালো করা পসিবল। ওখানে যেও মানুষজন কিন্তু বিভিন্ন সময় গালিগালাজ শুনে,
বিভিন্ন সময় কথা শুনে মানুষের, এমন না যে ওখানে জামাই আদর করে, ওখানে যে এমন না যে ধরো পরিবেশ খুবই ভালো, সব জায়গাতেই কম বেশি 19 আর 20। কিন্তু আমাদের দেশে যখন থাকে তখন আমাদের ধৈর্য অত বেশিটা কাজ করে না, দেশে থাকা অবস্থাতে আমাদের মাথা অত বেশিটা কাজ করে না, কিন্তু ওখানে যেহেতু দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমার সাথে যে তো খারাপ ব্যবহার করুক বা যাই করুক, আমি পরবর্তীতে দেখা যায় যে খাপ খাওয়াই নেওয়ার চেষ্টা করি। এই আর কি অবস্থা। ভাই আমাদের জেন জি বা জেন আলফার মধ্যে কিন্তু এখন এন্টারপ্রেনার হওয়ার অনেক ইচ্ছা, অনেকে স্কুল থেকেই এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক ইন্টারেস্টেড। সো তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমি অনেকের মধ্যে এটা খেয়াল করছি, যে তারা স্কুল ড্রপ আউট করতে চায় বা তারা পড়ালেখাকে খুব বেশি একটা গুরুত্ব দিতে চায় না। আপনি কি এটাকে সমর্থন করেন কোনোভাবে? না, এটা পুরোপুরি আসলে কোনোভাবে সমর্থন করা উচিত হবে না। কারণ ড্রপ আউট হয় মানুষজন কখন? গ্লোবালি যে সমস্ত মানুষজন ড্রপ আউট হয় বা যারা হয়, তারা অলরেডি এমন বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ওখানে চান্স পাওয়ার জন্য প্রথমত একটা যোগ্যতার প্রয়োজন আছে। ওই যোগ্যতাটা তো আগে থাকা দরকার। এখন কেউ যদি এরকম হয় যে বুয়েট কুয়েট রুয়েটে চান্স পাইছে, একটা ভালো প্রেস্টিজিয়াস জায়গাতে, যেখানে চান্স পাইতে অনেক ক্যালিবারের একটা অনেক জ্ঞানের পরিচয় দিতে হয়, এরকম একটা জায়গায় চান্স পাইছে, এরপরে 1-2 বছর পরে তার মনে হলো যে না, আমি এমন একটা প্রোডাক্ট পাইছি, এমন একটা ব্যবসা পাইছি যেটা দিয়ে আমার লাইফ চেঞ্জিং জিনিসপত্র আমি করতে পারবো, তখন এমনিতেই পড়াশোনাটা সাইডে পড়ে যেতে পারে। কিন্তু কেউ যদি কলেজ লাইফ থেকে চিন্তা করে না আমি আর পড়বোই না, আমি করবো না, তাইলে তার জন্য আসলে জীবন অনেক বেশি কঠিন হবে। এই কারণে আমার সাজেশন হইতেছে যে পড়াশোনাটা রিজনেবল ভাবে অ্যাটলিস্ট জোড়াতালি দিয়ে হইলেও শেষ করা উচিত। কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে এখন পর্যন্ত বা অ্যাটলিস্ট এখন আগামী 10-15 বছর পর্যন্ত মানুষজন এটার একটা ভ্যালু দিবে। যেহেতু ভ্যালু দিবে, এমন না যে সবাইকে একদম সিজিপিএ 4/4 করতে হবে, রিজনেবল একটা রেজাল্ট রেখে যে 3+ কোন একটা রেজাল্ট থাকলো, পাশাপাশি তার কোন একটা স্কিল থাকলো, অথবা সে ব্যবসা যদি করতে চায় সেটা ব্যবসা করলো, ব্যবসা করে একটা ভালো জায়গায় গেল, তো এটা এটা করলে আমার কাছে মনে হয় যে বেটার আর কি সব মিলে। ভাইয়া আপনার চোখে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির সব থেকে বড় অপরচুনিটি কোনটা? আবার যদি একটু বলো। আপনার চোখে আমাদের বাংলাদেশের এই টেক ইন্ডাস্ট্রির সব থেকে বড় অপরচুনিটি কোনটা? ও, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ আছে, জনগণ আছে। তো এখানে ধরো তুমি একটা ব্যবসা ট্যাবসা যদি শুরু করতে চাও, তুমি শুরুতে অনেক বেশি অনেক মানুষজন পাবা, অনেক মানুষজন পাবা যারা তোমাকে হেল্প করবে। ইভেন অনেক ক্ষেত্রে যেটা হবে যে তুমি ধরো স্টার্ট করার জন্য এন্ট্রি লেভেলে যত লোকজন প্রয়োজন হয়, সেই লোকজন খুবই সহজে ধরো বাংলাদেশে পাওয়া যায়। দেশের বাইরে ধরো তুমি একটা কারখানা স্থাপন করবা, ওখানে এন্ট্রি লেভেলের কাজকাম করার জন্য তুমি হয়তো বা প্রপার লোকজন ওইভাবে পাবা না। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ধরো বাংলাদেশের যে মানুষজন আছে, যে জনগণ আছে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেংথ গুলোর একটা আর কি। ভাইয়া আমরা সোহাগ ভাইকে একবার বলতে শুনেছিলাম যে ইঞ্জিনিয়ার অ্যান্ড এন্টারপ্রেনাররা হলো রিয়েল লাইফ প্রবলেম সলভার। সো আমাদের স্টুডেন্টদের মধ্যে কিন্তু আমি আগে বললাম যে তারা এন্টারপ্রেনার হতে চায়, তারা কিভাবে তাদের আশেপাশের প্রবলেমগুলোকে মার্ক করে সেগুলোকে রিয়েল লাইফ প্রজেক্ট হিসাবে প্রেজেন্ট করতে পারে? হুম, একটা জিনিস হচ্ছে ধরো তোমার উম, এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে হয় কি যে ব্যবসা করার কথা যখন মানুষের মাথায় আসে বা কোনো একটা প্রোডাক্ট তৈরি করার কথা যখন কারোর মাথায় আসে, শুরুতেই মানুষ চিন্তা করে যে আমি খুব কঠিন একটা ছাক্কা জিনিসপত্র করব, খুবই বড় কোনো একটা জিনিস করব বা এই টাইপের একটা জিনিস। কিন্তু সে ধরো ওই যে একটা বিষয় আছে না যে ধরো একদম রুট লেভেলে একটু চিন্তা ভাবনা করা, একদম এন্ট্রি লেভেলে যদি চিন্তা ভাবনা করার একটা বিষয় যদি তুমি চিন্তা করো যে আমার চারপাশে আসলে এমন কোনো জিনিস আছে কিনা যেটাকে আমি অটোমেট করতে পারি, যেটাকে আমি একটা ট্রু প্রবলেম আসলে আমি সলভ করতে পারি, ওই টাইপের জিনিস দেখা যায় যে আমরা শুরুতে অত বেশি চিন্তা ভাবনা করি না, আমরা শুরুতে অনেক জটিল ভাবে চিন্তা ভাবনা শুরু করি। এর পরবর্তীতে দেখা যায় যে ওইটা মার্কেটে বা ওইটা ব্যবহার করার জন্য লোকজন খুঁজে পাওয়া যায় না, এবং তখন একটা জটিল সমস্যা তৈরি হয়। এই কারণে ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে আমার চারপাশের কোন একটা প্রবলেম যেটা মানুষজন ফেস করতেছে, এবং জিনিসটা বানানোর আগে ওই প্রবলেমটা নিয়ে লোকজনের সাথে কথা বলো। ফর এক্সাম্পল তুমি একটা সফটওয়্যার বানাইতে চাও, সফটওয়্যার বানানোর আগে তুমি ওইটা নিয়ে এই সফটওয়্যারটা যারা ইউজ করবে তাদের সাথে কথাবার্তা বলবা, তাদেরকে জিজ্ঞাসা করবো ভাই এরকম একটা জিনিস যদি বানাই, ধরেন এরকম একটা জিনিস মার্কেটে আছে, আপনি কি ইউজ করতেন? তাহলে যদি ইউজ করতেন তাহলে কি কি ফিচার ফাংশনালিটি আপনি চাইতেন, কিভাবে বানাইলে এটা আপনার জন্য ভালো হতো। এইভাবে তুমি আগে মার্কেট থেকে ফিডব্যাক গুলো কালেক্ট করবা। ফিডব্যাক গুলো কালেক্ট করে যখন তুমি অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট তৈরি করবা,
আইদার এটা হার্ডওয়্যার প্রোডাক্ট অথবা এটা সফটওয়্যার প্রোডাক্ট, তাইলে তুমি ওখানে একটা ভালো করার পসিবিলিটি বা সুযোগ আমার কাছে মনে হয় যে থাকে। আচ্ছা, এই নাহিয়ান ভাই, আমরা একটু কুইকলি শেষ করতে পারলে একটু সুবিধা হয় আর কি, তোমার ঠিক যদি আছে ভাই, আমরা খুব হুম। বেশি করবো না, লম্বা করবো না। ভাইয়া, বর্তমানে অনেকেই কম্পিউটার প্রোগ্রামিং শিখতেছে, অনেকেই তারা জব লাইফে হয়ে গেছে। সো তাদের জন্য কমিউনিকেশন স্কিল ও টিম ওয়ার্কটা কতটা ইম্পর্টেন্ট? কমিউনিকেশন স্কিল বা টিম ওয়ার্ক, এটা তো আসলে ধরো যে কোনো ক্যারিয়ার ফিল্ডের সাথে কানেকশন নেই, এটা বেসিক হিউম্যান স্কিল। তুমি ইভেন ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করো তখন কিন্তু তোমাকে দলগতভাবে থিসিস করতে হয়, অনেক সময় দলগতভাবে প্রজেক্ট করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ কাম করতে হয়। তো ওটার ভিতরে তো টিম ওয়ার্ক আছে, ওখানেও কিন্তু কমিউনিকেশন আছে। মানুষ মাত্রই আসলে কমিউনিকেশন এবং টিম ওয়ার্ক। আর মানুষ তো একটা সামাজিক প্রাণী, সামাজিক প্রাণী হইলে সেখানে তো ধরো টিম ওয়ার্ক অবশ্যই অবশ্যই থাকবে। অনেক সময় জিনিসটাকে আমরা ধরো অনেক জটিল বানাই ফেলি। আমরা ভাবি যে এটা মনে হয় আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা জিনিস, এটা সিরিয়াস ভাবে শিখতে হবে বা এই সমস্যাটা, যে বিষয়টা এরকম না। এটা ছোটবেলা থেকে আমাদের ভিতরে ইনবিল্ড থাকার কথা। অনেক ক্ষেত্রে এটা থাকে না। সেক্ষেত্রে সে ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক ট্রেনিং ট্রেনিং নেওয়া যায়, বই টই পড়া যায়, ভিডিও টিডিও দেখা যায়। এবং মানুষের ব্যাপারে মানুষের সহমর্মিতার বিষয়টা যদি থাকে, সহমর্মিতা মিন্স হইতেছে এমপ্যাথির বিষয়টা যদি থাকে, তখন ন্যাচারালি দেখা যায় যে তোমার ওই টিম ওয়ার্ক বা কমিউনিকেশনের জিনিসটা অটো রিজলভ হয়ে যায়। আর কমিউনিকেশনের বিষয়টা হচ্ছে যে আমি একটা জায়গাতে কাজ করতেছি, আমার উপর একটা দায়িত্ব বর্ষিত আছে, দায়িত্বটা আমি প্রপারলি পালন করতে পারতেছি কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আমি প্রপারলি দায়িত্ব পালন করতে পারতেছি কিনা, সেটা ব্যাপারে আমি প্রপার কমিউনিকেশন করতেছি কিনা। অনেক সময় কি হয়, দেখা যায় যে ধরো তুমি একটা টিমের ভিতরে কাজ করতেছো, তোমাকে একটা কাজ দিছে, বলছে 3 দিন পরে একটা ডেলিভারি দিতে। তুমি 2 দিনের মাথায় বুঝে গেছো যে এটা 3 দিনের মধ্যে শেষ হবে না, এটা আরো 2 দিন টাইম লাগবে। তুমি কি করলা, যে তুমি তোমার ম্যানেজারকে জানাইলে না। 3 দিনের দিন যখন ম্যানেজার তোমার কাছে কাজের সম্পর্কে জানতে চাইলে, তখন তুমি বললা ভাই আমার তো আরো 2 দিন লাগবে। জিনিসটা কিন্তু ভালো হইলো না, এটা ভালো কমিউনিকেশনের বিষয় না। তুমি যখনই বুঝছো যে এটা তোমার আরো বেশি সময় লাগবে, তাহলে ওই মোমেন্টেই তোমার ম্যানেজারকে জানানো উচিত, ভাই আমি তো অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার কাছে মনে হইতেছে যে একটা সময় লাগবে, আপনার কি কোনো সাজেশন থাকলে বলতে পারেন। তখন কিন্তু সে আগে ভাগে তার নিজেরও একটা প্রিপারেশনের বিষয় আছে মেন্টালি, কারণ সেও তো আরেকজনের কাছে কমিটমেন্ট দিছে। তো এরকম বেসিক জিনিসপত্র ঠিকঠাক রাখতে পারলে আমার কাছে মনে হয় যে কমিউনিকেশনে খুব বেশি একটা প্যারা ট্যারা খাইতে হয় না আর কি। ভাইয়া, যাদের কাছে পর্যাপ্ত রিসোর্স এন্ড মেন্টরশিপ নেই, তারা কিভাবে নিজের স্কিল ডেভেলপ করতে পারে? রিসোর্স আমার কাছে মনে হয় যে এখন অভাব নাই আর কি। তুমি ইন্টারনেটের ভিতরে ঢুকলে, ইউটিউবের মধ্যে ঢুকলে প্রচুর প্রচুর রিসোর্স এখন আছে। যে জিনিসটা নাই সেটা হইতেছে ইন্টেনশন নাই, শেখার আসলে অত শক্তপোক্ত আগ্রহ নাই। এবং এটা তো তুমি বাজারে কিনতে পাবা না, এটা তোমার নিজের ভিতরে থাকবে, এটা তোমার নিজের গরজেই করতে হবে। তোমার নিজের কাছে তোমার নিজের ওই ইচ্ছা আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে তোমার এই পৃথিবীর সেরা রিসোর্স কেন, তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির ভিতরে বসায় রাখলেও তুমি আসলে ওখান থেকে শিখতে পারবে না কোনো কিছু। সুতরাং এন্ড অফ দ্য ডে আসলে তোমার নিজের দিকে তাকাইতে হবে। তোমার নিজেকে আসলে এনাফ এনার্জি ফিল করতে হবে, মোটিভেটেড ফিল করতে হবে যে ভাই এই জিনিসটা আমার করা। মোটিভেটেড মানে হচ্ছে, মোটিভেটেড মানে ভালো ফিল করা না, মোটিভেটেড মানে হচ্ছে যে এই জিনিসটা আমার করতে হবে, এটা কনভিন্স করে জিনিসটা স্টার্ট করে দেওয়া। তো প্রত্যেকটা মানুষেরই বেসিক কিছু জিনিসপত্র আছে, যেমন মানুষ হিসেবে যেহেতু আমরা জন্মেছি, আইদার চাকরি বাকরি ব্যবসা কিছু না কিছু একটা তো করতে হবে, যেটার মাধ্যমে তুমি টাকা পয়সা ইনকাম করবে, তোমার ঘর বাড়ি সংসার চলবে। তো সেটার জন্য তোমার আসলে এখন সবাইটাই ব্যবসায়ী হয়ে যেতে হবে, বড় বড় কাজ করতে হবে, বিষয়টা এরকম না। সবারই বেসিক কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্বটাই যদি কেউ রিজনেবল ভাবে পালন করার চেষ্টা করে, তাহলে আমার কাছে মনে হয় যে অনেকখানি প্রবলেম রিজলভ হয়ে যায়। বুঝছো? ভাইয়া, প্রোগ্রামিং হিরো রান করতে গিয়ে আপনি হয়তো অনেক রকম চ্যালেঞ্জ ফেস করেছেন, এম আই রাইট? হ্যাঁ। সো এমন কি কোনো স্টোরি আছে যেখান থেকে আপনি আপনার লাইফের সবথেকে বড় লেসনটা পেয়েছিলেন প্রোগ্রামিং হিরোর সাথে কানেক্টেড, বা এমন কোনো চ্যালেঞ্জ কি আপনি ফেস করেছেন? আহ, এরকম চ্যালেঞ্জ তো অবশ্যই অবশ্যই ফেস করছি। ডিটেল স্টোরি তো বলা একটু পাবলিকলি মুশকিল, বাট অনেক ক্ষেত্রেই অনেক কিছু তো ধরো এটা এক্সপিরিয়েন্সেরও বিষয় হয়। আমি তো এমন না যে আগে একটা কোম্পানি চালানোর এক্সপিরিয়েন্স ছিল, এটাই প্রথমবারের মতো এই জিনিস করার সুযোগ হইতেছে। তো অনেক সময় যেটা হয় যে বুঝে উঠতে পারি না কোন একটা জিনিস ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, কারণ পুরো ঘটনাটাই এক্স্যাক্টলি আমাদের অর্গানাইজেশনের জন্য ইউনিক। এটা প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু ইউনিক ইউনিক প্রবলেম দেখা যায়, যেটা অনেক সময় তৈরি হয়। এখন ওই সিচুয়েশনে আসলে কিভাবে রিজলভ করবো, কিভাবে নিজের অ্যাংজাইটি ম্যানেজ করবো, স্ট্রেস ম্যানেজ করবো, কিভাবে কমিউনিকেশন করবো, ওইটা আসলে খুবই জটিল হয়ে যায়। তো ওই ওই রকম ঘটনা আছে যেখান থেকে ধরো কমপ্লিটলি আমার চিন্তা ভাবনার ধরনই চেঞ্জ হয়ে গেছে, যে মানুষজনের সাথে কিভাবে ডিল করব, কিভাবে কমিউনিকেশন করব,
তো সেটা নিয়ে পরবর্তীতে রিথিঙ্ক করছি, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আরো বেটার হয়েছে। বাট ওই সময় একটু তো প্যারা খাইছি আর কি। তো এরকম আছে, ঘটনা আছে আর কি, ঘটনা নাই এরকম না আর কি। ভাইয়া, এখনকার দিনে যারা নিজে বিজনেস স্টার্ট করতে চায়, যারা উদ্যোক্তা হতে চায়, তাদের মধ্যে আপনি সব থেকে বেশি কোন ভুলগুলো দেখতে পান? এইটা আমি ওই যে শুরুতে একটা জিনিস বলতেছিলাম যে এক হচ্ছে প্রপার এক্সপেরিয়েন্স নাই, এবং ওই আরেকটা বড় প্রবলেম হয় যে মানুষজন যাদের জন্য প্রোডাক্টটা তৈরি করতেছে তাদের কাছ থেকে এনাফ ফিডব্যাক নেয় না, তাদের সম্পর্কে জানেও না প্রপারলি। একটা নাম্বার অফ পিপলের কাছ থেকে এটা সম্পর্কে জেনে বুঝে তারপরে পুরো জিনিসটা করতে হয়, সেটা না করে দেখা যায় যে সে মার্কেটের মধ্যে নেমে যায়। তো তখন দেখা যায় যে সেটা প্রপারলি আউটপুট জেনারেট হয় না, আর লোকজনের কাছ থেকে শেখার যে আগ্রহের বিষয়টা ওইটা অত বেশি এটা থাকে না। তো ওই তিনটা জিনিস আর কি, আলটিমেটলি যে প্রোডাক্টটা বানাইতেছে সেটা মার্কেটে ডিমান্ড আছে কিনা প্রপারলি অ্যানালাইসিস করা। নাম্বার টু হইতেছে যে ওই রিলেটেড যদি আগে চাকরি বাকরি বা কাজ কামের একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয়। নাম্বার থ্রি হচ্ছে ওই যে ধরো লোকজনের কাছ থেকে জ্ঞান অর্জন করার জায়গাতে অনেক সময় লিমিটেশন থাকে আর কি। ভাইয়া, প্রোগ্রামিং হিরো জব প্লেসমেন্ট নিয়ে কাজ করে, অ্যান্ড যেহেতু আপনার অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করতেছেন, আপনি একজন ক্যান্ডিডেটের মধ্যে কোন স্কিলটা সব থেকে বেশি দেখতে চান? কোন স্কিলটা আপনি মনে করেন তাদের মধ্যে থাকা লাগবেই? নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যে যে কোনো সিচুয়েশনে তার নিজেকে অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি মিনস হচ্ছে একটা আননোন সিচুয়েশনে পড়লে ওই পার্সনটা তার নিজেকে কিভাবে ম্যানেজ করে বা কিভাবে চিন্তা করে, ওই জিনিসটা অনেক সময় কথাবার্তা বললে যারা ইন্টারভিউ নিতে বসে অনেক ক্ষেত্রে বুঝতে পারে। তো ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি জানো বা কি পারো, কি করতে পারো কি পারো না, ওটা ধরো সেকেন্ডারি জিনিস হিসেবে চলে আসে। কারণ তোমাকে হয়তো বা জাভাস্ক্রিপ্টের জন্য হায়ার করলো, কিন্তু এরকম হইতে পারে যে কিছুদিন পরে জাভাস্ক্রিপ্ট হয়তো প্রপারলি চলতেছে না, তোমাকে জাভাতে কাজ করতে হবে। তো তোমার ওটা অ্যাডাপ্ট করার অ্যাবিলিটিটা আছে কিনা, তোমার মনের ভিতরে ওপেননেসটা আছে কিনা, যে না যে কোনো সিচুয়েশন আমি শিখবো, শিখে প্রবলেমটা সলভ করবো। এটা যদি না থাকে তখন তো আসলে তোমার নিয়ে টেকনোলজি কোম্পানিতে কাজ কাম করা ডিফিকাল্ট। তো ওইটাই আসলে নাম্বার ওয়ান জিনিস, যে অ্যাডাপ্টেবিলিটি এবং এই থট প্রসেসটা তার ভিতরে আসলে কিভাবে কাজ করে। ভাইয়া, অনেকেই বিশ্বাস করে যে টেক সেক্টর আমাদের জন্য না, তাকে আপনি কি পরামর্শ দিবেন? আর সবার জন্য তো আসলে ঠিক সেটা ধরো না আসলে, কারণ এক একজন মানুষ এক এক রকমের কাজ কাম করবে, and কার কোনটা ভালো লাগে এটা তো ধরো বলা মুশকিল। কারণ যদি মনে হয় যে না আমার টেকের ব্যাপারে একটু খায়েশ আছে, আমি একটু এক্সপ্লোর করে দেখতে চাই, একটু করতে চাই, সেক্ষেত্রে আমি তার ব্যাপারে ধরো অনেক ডিটেলস শুনতে হয়, যে তার ব্যাকগ্রাউন্ড কি, কই পড়ে, কি করে না করে সবকিছু শুনে বুঝে। আমি এমনিতে জেনেরিক ধরো সাজেশন অত বেশি এটা ভালো দিতে পারি না, রেদার এক একজন মানুষের লাইফের সিচুয়েশন এক এক রকম। ধরো কেউ হয়তো বা নন সিসি ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে, সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে, তার এখন চাকরি বাকরি দরকার, তো তার জন্য সাজেশন তো ধরো একরকম। কেউ আবার একটা ভালো ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়তেছে, তার জন্য সাজেশন একরকম। কারণ যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে তার তো ফ্যামিলি চালানোর একটা ডিপেন্ডেন্সি আছে, যত দ্রুত সম্ভব তার আয় ইনকাম করা দরকার। তো তার ক্ষেত্রে ধরো চাকরি বাকরি কত দ্রুত পাওয়া যায় ওই টাইপের একটা লাইনের ভিতরে ঢুকতে হবে। যে ধরো ভালো একটা ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়তেছে, তার জন্য আমার প্রথম সাজেশন থাকবে যে কম্পিউটার সায়েন্সের যে কম্পিটিটিভ প্রোগ্রামিং আছে বা ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো আছে সেটা সে অনেক ভালো মতো শিখবে, বুঝবে, কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে, ভালো একটা র্যাঙ্কিং করবে। এর পরবর্তীতে সে চাকরি বাকরির চেষ্টা করবে। ইটস লেন্দি প্রসেস, 2-3 বছরের প্রসেস। আর যাকে আমি ইনস্ট্যান্টলি চাকরি বাকরির কথা বলতেছি তাকে তো 6 মাস 8 মাস ফোকাস রয়েছে একটা জিনিসপত্র শিখে চাকরি বাকরিতে চলে যেতে হবে। সো দুজনের জন্য কিন্তু পাত আসলে দুই রকম আলটিমেটলি। তো এটা আসলে তার ওই ইউনিক সিচুয়েশনের উপরে আলটিমেটলি ডিপেন্ড করতেছে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, সো অনেকক্ষণ আমরা এইসব নিয়ে অনেক আলোচনা করলাম। একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে পারি কি আমি? সো ভাইয়া, আপনি আপনার 9 বছরের আকিব ভাইকে কি অ্যাডভাইস দিতে চান? 9 বছরের? হ্যাঁ, 9 বছরের আকিব ভাইকে আপনি কি অ্যাডভাইস দিতে চান? ও 9 বছর আগে রাকিব ভাইকে অ্যাডভাইস দিতে চাই হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলো জায়গাতে অনেক বেশি ফাঁকিবাজি করছি। তো ফাঁকিবাজি গুলো না করে কাজ কাম করলে আরো ভালো হইতো। অনেকগুলো জায়গাতে আলসেমি করছি, এখনো অনেক সময় অনেক ক্ষেত্রে করে ফেলি। এটা অবশ্যই করা উচিত না। সময়টা যদি চলে যায় তখন তো আসলে এই সময় আর ফেরত পাওয়া যায় না। আমার কাছে মনে হয় যে ওগুলো করতে পারলে এখন আল্লাহ সবচেয়ে ভালো জানে কি হইতো না হইতো, বাট নিজের ভিতরে একটু ভালো লাগা হয়তো বা কাজ করতো আরো বেশি। এখনো আলহামদুলিল্লাহ মানে যা হইছে যা করতেছি ঠিক আছে, বাট ওগুলো করা উচিত ছিল, কারণ সময়টা তো উপরাল্লাহ একটা নিয়ামত হিসেবে দিছে। And সেই নিয়ামত যদি কাজে লাগাইতে না পারি তাহলে তো আসলে এটা আসলে খুবই হতাশার বিষয়, খুবই কষ্টের বিষয়। তো ওইটাই, তাছাড়া বিশেষ কোনো কিছু নাই। আচ্ছা, আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের এই পর্ব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
রাকিব ভাইয়া, আপনাকেও থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ তোমাকেও নাহিন ভাই, ইনশাল্লাহ ফিউচারে আবার কখনো কথা হবে, সামনাসামনি দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় জানাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।